তো কমপ্লিটিং সেন্টেন্সে যেটা থাকে আর কি, তো কোশ্চেনে লেখা থাকে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, এটা দেওয়া থাকে কোশ্চেনে। সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, তো এখানেই আর কি বলে দেওয়া আছে কি করতে হবে। তাহলে ক্লজ একজনের ভালো করে জানতে হবে এবং ফ্রেজও একজনের ভালো করে জানতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স মানে সেন্টেন্সের একটা পার্ট দেওয়া থাকবে আর একটা পার্ট আর কি ওকে নিজে লিখতে হবে ওই কনটেক্সটের উপরে বা ওই টপিকের উপরে ভিত্তি করে। ইলজিক্যাল এবং যুক্তিহীন অপ্রাসঙ্গিক কোনো লাইন সে ওখানে লিখে দিলে এটা একটা মিস্টেক ওর হবে বড়। আর আরও একটা বিষয় হবে হচ্ছে ওর যদি কোনো গ্রামারে মিস্টেক হয় তাহলে ওর মার্কস কাটা যাবে। তো এখানে আমরা সাধারণত আলোচনা করব ক্লজ এবং ফ্রেজ কোনগুলো কোন সেন্টেন্সের সাথে যাবে, এবং বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটা থাকবে অনেক বেশি। তো ওই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো নিয়েই বেশি আলোচনা হবে এবং ওগুলো দিয়ে যে কোয়েশ্চেন যেগুলো থাকবে ওগুলো সলভ করার চেষ্টা করা হবে। তো আমরা অলরেডি জানি যে কমপ্লিটিং সেন্টেন্সে কোয়েশ্চেনে একটা কি থাকবে, ক্লজ দেওয়া থাকবে, আর আরেকটা ক্লজ কি থাকবে, ব্ল্যাঙ্ক। কোনো সময় ক্লজ বসবে, কোনো সময় ফ্রেজ বসবে, তবে সবচেয়ে বেশি পরীক্ষার কোয়েশ্চেনে যেটা থাকে সেটা হচ্ছে ক্লজের ব্ল্যাঙ্কগুলোই বেশি থাকে। একটা ক্লজ দেওয়া থাকে এবং আরও একটা ক্লজ লিখতে হয়, তো ম্যাক্সিমাম টাইমেই সাবঅর্ডিনেট ক্লজের ফ্যাক্টরটা বেশি থাকে। তো আমরা শুরু করি। ইতিমধ্যে আমরা কিন্তু বেসিক ক্লাসগুলোতে ক্লজ ফ্রেজ এগুলো নিয়ে সব আলোচনা করে আসছি, ওকে, যার কারণে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তারপরে আমি ডিটেলস বলার চেষ্টা করব, আর কারোর কোনো প্রবলেম হইলে সে আর কি কমেন্ট করতে পারে। তো ফার্স্ট যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল। তো এটা একটা অনেক বেশি পরিচিত লাইন, ছোটবেলা থেকেই আপনারা এরকম লাইন দেখে আসতেছেন আর কি, তো এটা অনেক বেশি পরিচিত লাইন। তো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, এটা যখন কেউ দেখে তখনই মনে করে সে স্ট্রাকচার অনুযায়ী দেন লিখবে এরকমটা আর কি টোটালি মুখস্থ করে। কিন্তু কাউকে যদি প্রশ্ন করা হয় ভাই নো সুনার হ্যাড এটা কখন বসে, তখন আর সাধারণত সে খুব একটা ভালো আনসার দিতে পারে না। যেমন এখানে নো সুনার এর পরে আমরা হ্যাড ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণত একটা অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতে তখনই বসে, একদম শুরুতে সামনে তখনই বসে, সাবজেক্টের আগে। বিশেষ করে যেমন আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট কে, উই। তাহলে উই যদি সাবজেক্ট হয় তাহলে দেখেন এর আগে হচ্ছে হ্যাড চলে আসছে। কিন্তু অক্সিলারি ভার্ব কখন সামনে আসে, যখন একটা কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপার থাকে তখনই আসে। তো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো ইন্টারোগেটিভ ফ্যাক্ট এখানে নাই, তারপরেও হ্যাড আগে আসছে। তো এইসব ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে নো সুনার একটা নেগেটিভ অ্যাডভার্ব, একটা নেগেটিভ মিনিং প্রকাশ করে। তো আমি নিচে নোটের মতো করে লিখে দিছি আর কারা কারা নেগেটিভ অ্যাডভার্ব আছে, অল্প কিছু লিখে দিছি, আরো নেগেটিভ অ্যাডভার্ব আছে। তো নো সুনার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, নেভার, এগুলো সবই নেগেটিভ অ্যাডভার্ব। আর এরা যদি কোনো একটা বাক্যের শুরুতে থাকে, ওকে, তাহলে ওই বাক্যটা যে টেন্সে হয় ওই টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। তাহলে আমাদের এই বাক্যটা কি আসলে এমন ছিল নাকি এই বাক্যটা এমন ছিল, উই হ্যাড রিচড দ্য স্কুল, আসল বাক্য তো এমন, তাই না? তো এমন বাক্যকে যখন আমরা এই বাক্যের শুরুতে একটা নো সুনার অ্যাড করে দিলাম তখন বাক্যের শুরুতে একটা নেগেটিভ অ্যাডভার্ব চলে আসে। তাহলে আমাদের বাক্যের অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাড। তাহলে এই হ্যাডটা কোথায় চলে আসলো, সাবজেক্টের আগে। এখন অনেকেই বলতে পারে এটা তো পাস্ট পারফেক্ট করা ছিল তখন এমন হয়েছে। তো অন্য ক্ষেত্রেও নেগেটিভ অ্যাডভার্ব থাকলে এমনই হবে। ধরেন আমাদের সেন্টেন্সটাই হইলো উই রিচড দ্য স্কুল, এখানে এবার হ্যাড নাই, ঠিক আছে, এখানে হ্যাড নাই, এবার আমরা হ্যাড চিন্তাই করতেছি না। তাহলে এই বাক্যটা কি পাস্ট ইনডেফিনিটের বাক্য না? তাহলে পাস্ট ইনডেফিনিটের বাক্য শুরুতে যদি নো সুনার হ্যাড থাকে তখন ব্যাপারটা কি ঘটবে, তখন পাস্ট ইনডেফিনিটকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি বসাবো, ডিড নাকি ডু? তাহলে অবশ্যই ডিড বসবে, তাহলে শুরুতে ডিড বসবে। এখন কি রিচের সাথে যে ইডি ওইটা থাকবে না, ওইটা উঠে যাবে? কিন্তু দেখেন আপনারা সারা জীবন খালি নো সুনার হ্যাডকে একত্রেই ভেবে আসছে, কিন্তু আদৌ কি নো সুনার হ্যাড একত্রে, নাকি নো সুনারের জন্য হ্যাডটা উই এর আগে আসছে? ওকে, তাহলে আমাদের এই বাক্যের অর্থ নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই। তাহলে এর সাথে আবার সাবঅর্ডিনেট কনজাংশন দেন দিয়ে পরে একটা ক্লজ হবে। তাহলে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল এইটা থাকলে কি হয়, কনজাংশন দেন হয়। আর দেনের পরে যে বাক্যটা বসবে ওইটা হবে পাস্ট ইনডেফিনিটে। কোন কি বাক্য হবে, পাস্ট ইনডেফিনিটে। তাহলে আপনি এমনিতেই চিন্তা করতে পারেন যে স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই কিছু একটা হইছে, যে কোনো ঘটনা ঘটছে এরকম, যেমন আপনি বলতে পারেন বৃষ্টি শুরু হইছে, তাহলে আপনি তখন লিখতে পারেন ইট স্টার্টেড রেইনিং। তো এমন বাক্য আর কি, এরকম অর্থের সাথে আপনাকে যে বৃষ্টি
শুরু হয়েছে এমনই লিখতে হবে, যে কোনো ঘটনা ঘটছে এই রিলেটেড, বৃষ্টি কি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে এই রিলেটেড, সেটা লিখলেই কারেক্ট হবে। তাহলে এখন কি এই যে নো সুনারের ফ্যাক্টর মনে থাকবে? তাহলে নো সুনারের সাথে আমরা কনজাংশন ইউজ করব দেন, আর বাকি যে হার্ডলি আছে, স্কার্সলি আছে আর রেয়ারলি আছে, এই তিনটার সাথে আমরা কি ইউজ করব? হোয়েন। নো সুনারের সাথে কি বসবে? দেন। আর হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি এগুলোর সাথে আমরা কি ইউজ করব? হোয়েন। মনে থাকবে? আর মিনিং একই রকম। ওকে, তো পরের ক্যাটাগরিতে আমরা চলে যাই। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, পরের বাক্য আমাদের এটা। তো আনলেস আমি যখন কন্ডিশনাল ক্লাসে পড়াইছিলাম তখন বলছিলাম যে আনলেস মানে হচ্ছে যদি না, কি যদি না। তাহলে এটা সাধারণত কিসের নেগেটিভ? এটা হচ্ছে ইফ আছে না, ইফ হচ্ছে যদি, আর ইফ এর নেগেটিভ কি? আনলেস, অথবা ইফ দিয়ে কোনো নেগেটিভ বাক্য থাকলে ওইটাও ইফ এর নেগেটিভ ভার্সন। তাহলে এখানে আমাদের আনলেস ইউজ করা হয়েছে, আনলেস মানে যদি না। তাহলে ইফ মানে পজিটিভ আর আনলেস কি? নেগেটিভ। তাহলে বলা হয়েছে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। তাহলে আমাদের এই আনলেস যুক্তটাই একটা ইফ ক্লজ। ওকে, এটাই কন্ডিশন পার্ট। যদি না ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে এটা কি একটা শর্ত না? এই শর্তটা পূরণ না হলে পরে যে ক্লজটা বসবে ওইটাতে এর ফলাফল আসবে। তাহলে এইটা যে একটা শর্ত, তাহলে এই শর্তমূলক ক্লজটার নামই হচ্ছে কন্ডিশনাল ক্লজ। তাহলে এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে চিন্তা করেন ইফ ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরের পার্ট হচ্ছে কি হবে? আপনাকে উইল লিখতে হবে, অথবা ক্যান লিখতে হবে, অথবা মে লিখতে হবে। এটা লিখবেন এবং তার সাথে কি করবেন? একটা বেস ফর্ম বসায় দিবেন, ভার্বের বেস ফর্ম। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্সের মিনিং এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের পরের ক্লজটা লিখতে হবে। তাহলে এবার যে আমরা ক্লজটা লিখবো, এটা কি কোনোদিনও সাবঅর্ডিনেট ক্লজ না মেইন ক্লজ? তাহলে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি কি করো? অ্যাটেন্টিভলি স্টাডি করো, ইউ লিখছি উইল লিখতে পারি অথবা মে লিখতে পারি, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তো প্রথমে সহজ সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করা ভালো, আর তারপরে যখন আপনি শিখে যাবেন তখন আপনি কঠিন না আর একটু এর থেকে আপগ্রেডেড সেন্টেন্স গুলো বলার চেষ্টা করবেন, তখন আর কি ব্রেন এমনি শার্প হয়ে যাবে। তাহলে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এটা লিখছি। নেক্সট সেন্টেন্স। তো এরকম কন্ডিশনাল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কন্ডিশনাল থেকে কমপ্লিটিং সেন্টেন্সে আসবে যে 4 ক্যাটাগরির কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এন্ড জিরো কন্ডিশনাল। এগুলো থেকে কোশ্চেন আসবেই, নির্ভুলভাবে আপনি সোজা এখান থেকে পেয়ে যাবেন। তো তার পরের সেন্টেন্স দেখেন, পরের সেন্টেন্স কিন্তু অলরেডি আমরা আলোচনা করে আসছি। স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান। তো স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান মানে কি? পার্টি শুরু হইতে না হইতে। স্কার্সলি তাহলে কি নো সুনারের মতো নেগেটিভ অ্যাডভার্ব না? এর আরেকটা কি ছিল? হার্ডলি। এখানে স্কার্সলির জায়গায় হার্ডলিও থাকতে পারতো। তাহলে স্কার্সলি এবং হার্ডলি একই মিনিং প্রকাশ করতো। এবারও কি নেগেটিভ অ্যাডভার্ব আগে থাকার কারণে অক্সিলারি হিসেবে হ্যাড কি সামনে চলে আসছে না? আর আগেরটাতে আমরা নো সুনারের জন্য কি পাইছিলাম? হোয়েন। আর হোয়েন পাইছিলাম এর জন্য, আচ্ছা দেন পাইছিলাম। সবাই এবার এই দেন কে দেন লেখে, THEN লেখে। তো THEN মানে তারপর, এটা না ভাই। তো কি বসবে? দেন, THAN। তো THAN দেন, এটা বসবে কোথায়? নো সুনারের সাথে। হ্যাঁ, নো সুনারের সাথে দেন বসবে। আর স্কার্সলি, হার্ডলি আর রেয়ারলি এই তিনটার সাথে কি বসবে? হোয়েন। তো আপনি এখন চিন্তা করেন, পার্টি শুরু হইতে না হইতে এই পাস্ট ইনডেফিনিট হবে পরেরটা, হোয়েন যুক্তটা। তাহলে এটার সেন্টেন্স কি? পার্টি শুরু না হইতে হইতে কি হতে পারে? যে কোনো একটা ঘটনা বলেন, পার্টি শুরু হইতে না হইতেই শেষ হয়ে গেল। হোয়েন দ্য লোডশেডিং স্টার্টেড, এটা বলতে পারেন একটা। তারপর আপনি বলতে পারেন হোয়েন দ্য পার্টি এন্ড, হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড, পৌঁছাইছে। তাহলে আপনি বলছেন স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড, তখন পুলিশ চলে আসছে। তো বুঝতে পারছেন তো ব্যাপারটা কি? তাহলে আমরা কি যে কোনো এই পার্টি রিলেটেড একটা সেন্টেন্স লিখে দিলে কি আমাদের ঠিক হবে না? আর আমাদের এখানে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করতে হবে আমরা এখানে হোয়েন লিখছি কিনা এটা, আর পরের বাক্যটা পাস্ট ইনডেফিনিট লিখছি কিনা এটা। তাহলে এইটা টপিকেরও আপনি একটা পেয়ে যাবেন, এমন একটা স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, নো সুনার, এই ক্যাটাগরির একটা কোশ্চেন আপনি পেয়ে যাবেন। ওকে।
তারপরের কোশ্চেন ইফ দিয়ে, একটু আগে আমরা ইফ নিয়ে কথা বলতেছিলাম তাই না? তো এটা দেখেন ইফ যুক্ত আনলেস যুক্ত এগুলো বাক্য দেখলেই আপনি আগে টেন্স বের করে ফেলবেন ওই ইফ যুক্ত ক্লজেরটা। তাহলে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, লক্ষ্য করে দেখেন হ্যাড নোন আছে, তাহলে যখনই হ্যাড নোন আছে এটা কোন টেন্স? তাহলে এটা অবশ্যই আপনি জানেন যে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কোন কন্ডিশনাল হয় ভাই? তাহলে এটা একটা থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল, যারা কন্ডিশনাল পারেন না তারা অবশ্যই কন্ডিশনালের ক্লাস থাকবে, এটা শিখে নেবেন। তো থার্ড কন্ডিশনালে যদি ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরের যে ক্লজটা ফাঁকা আছে এখানে সেটা কি ক্লজ হবে? মেইন ক্লজ। সেই ক্লজটা কেমন হবে? মেইন ক্লজ। দেখবেন যে আপনার যে অবশ্যই উড বসাইতে পারেন আপনি, অথবা কুড বসাইতে পারেন, অথবা মাইট বসাইতে পারেন, যে কোনো একটা বাক্যের অর্থের সাথে যেটা সবচেয়ে ভালো যায় সেটা নিয়ে নেবেন। তারপরই আপনি একটা কি লাগাই দিবেন? হ্যাভ। ওকে, এবং তারপরে যে ভার্বটা আপনি বসাবেন এটা হবে V3 বা PP, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে চলেন আমরা এটার সেন্টেন্সটা লিখে ফেলি এই প্যাটার্নে। তাহলে মিনিংটা হচ্ছে যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, ও কি যখন ঘটনা ঘটছে তখন মোবাইল নাম্বারটা জানতো না, ঘটনা পার হয়ে গেছে। তো এই টাইপের কোনো কিছু প্রকাশ করতে কি হয়? থার্ড কন্ডিশনাল, যে একটা কাজ সময় যখন ছিল তখন সম্ভব ছিল কিন্তু সময় পার হয়ে যাওয়ার পর আর কি এটা বলা হয়, এমনটা থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি if I had known his mobile number, would have, could have এর যে কোনো একটা নিলাম, I would have sent him the information, কি information, or I would have informed him the news, আমি তাকে নিউজটা দিতে পারতাম। তো এবার দেখেন আমরা কি এই would, could, might থেকে একটা নিছি, would নিছি, তারপরে কি আমরা have নিছি, আর তারপরে send এর past participle হচ্ছে sent, সেটা লিখছি। তাহলে আমাদের বাক্যের অর্থের সাথেও সামঞ্জস্য আছে, যে লজিক্যাল একটা সেন্সে আমরা একটা ক্লজ লিখে দিছি যেটা অর্থ প্রকাশ করে। তো আপনাকে এরকম প্র্যাকটিস করতে হবে। তো যদি আপনি জাস্ট এগুলো খাতাতে তুলে রাখেন আর দেখেন তাহলে কিন্তু আপনি শিখবেন না। যখন আমরা একটা সিচুয়েশনে এরকম একটা লাইন লিখছি, এরকম অনেক সিচুয়েশন হতে পারে। যদি আপনি বৃষ্টি হচ্ছে, আপনি যদি বৃষ্টির মধ্যে ভিজতেছেন এবং তখন বলতেছেন ইফ আই হ্যাড ব্রট দ্য আমব্রেলা, যদি আমি ছাতাটা নিয়ে আসতাম, আই উডেন্ট হ্যাভ ফেস দিস অ্যাডভার্স সিচুয়েশন, এই প্রতিকূল সিচুয়েশনের মধ্যে আপনি পড়তেন না। তো তাহলে এইটা কি ছাতা কি আপনি নিয়ে বের হইছেন নাকি অলরেডি সিচুয়েশনের মধ্যে আপনি? তো এটা টাইমের যখন ছিল তখন যদি কাজটা হইতো তাহলে এই সিচুয়েশনে পড়তেন না। তো থার্ড কন্ডিশনাল নিয়ে আমরা অনেক কথা বলি, মানে থার্ড কন্ডিশনাল যে পরিস্থিতিটা সৃষ্টি করে এমন কথা কিন্তু আমরা হরহামেশাই বলি, সারাদিনই বাংলাতে এই টাইপের কথা বলি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না ইংলিশে। যদি এই যে শেখার পর আমরা চিন্তা করতাম ইংলিশের এই সিচুয়েশনগুলোতে, যেমন আপনি বলতে পারতেন আমার কাছে যদি 50,000 টাকা থাকতো তাহলে আমি ফ্ল্যাট তার বুকিং দিতে পারতাম। তো আপনার কাছে কি ছিল? তখন ছিল না। তারপরে আপনি বলতেন যদি তামিম ইকবাল বিশ্বকাপে খেলতো তাহলে হয়তো ওপেনিং ব্যাটসম্যানদের পারফরমেন্স আর একটু ইমপ্রুভ হতো। তাহলে কি তামিম ইকবাল খেলছে বিশ্বকাপে? খেলে নাই, যখন সুযোগ ছিল তখন কাজটা হয় নাই। এই জন্য এইসব ক্ষেত্রে থার্ড কন্ডিশনাল হয়। তো আপনি চিন্তা করবেন এইভাবে, তাহলে আর কি এই টপিক নিয়ে অনেক বেশি আপনার সময় যাবে না। তো চিন্তা করলে আর কি এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়। ওকে, তো নেক্সট সেন্টেন্সে দেখেন ওয়ার্ক হার্ড দিয়ে একটা সেন্টেন্স আছে। তো ওয়ার্ক হার্ড কি ভার্ব না সেন্টেন্সের শুরুতে? তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা এক ধরনের অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট সাধারণত ইফ এর মতো একটা মিনিং প্রকাশ করে, যদি টাইপের। তাহলে আপনি এটার সাথে মিল রেখে একটা সেন্টেন্স লিখে দেন, প্রোভাইডেড দ্যাট। পরেরটা আপনাকে কি টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রোভাইডেড দ্যাট থাকলে দেখবেন আগেরটা প্রেজেন্ট ইনডেফিনিটই আছে, ওয়ার্ক হার্ড। তো এটাও আপনি কোন টেন্সে লিখবেন? প্রেজেন্ট ইনডেফিনিট। তো আপনি এরকম লিখতে পারেন ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। তো সবাই এই সাকসিডের জায়গাটাতে আবার সাকসেস লিখে দেয়, সাকসিড ইন লাইফ। তো কেন সাকসিড হবে? সাকসিড তো ভাই ভার্ব, আর টু কি? টু আর এই সাকসিড মিলে কি হয়েছে? একটা ইনফিনিটিভ তৈরি হয়েছে। আপনি যদি এখানে সাকসেস লিখে দেন তাহলে তো ইনফিনিটিভ আর হবে না। তো সাকসেস তো নাউন, তো এটা একটা বিগ মিস্টেক, এটা থেকে অবশ্যই মুক্তি পাইতে হবে। এমন যেন আপনি না লেখেন টু এর পরে আপনি কি লিখবেন এখানে ইনফিনিটিভ বানাইতে গেলে
verb not the noun। ওকে, তাহলে provided that থেকেও কোশ্চেন আসে। ওকে, এটাও আপনাকে মনে রাখতে হবে। তো আমরা এগুলো আসলে আগে প্র্যাকটিস করে নিচ্ছি এন্ড দেন আমরা কিছু বোর্ড কোশ্চেনে চলে যাব দেখার জন্য যে আসলে আমরা যেটা প্র্যাকটিস করতেছি এটা প্র্যাকটিস করার ফলে আমরা কি আসলে কমপ্লিট করতে পারবো। তো এই প্র্যাকটিস করার ফলে আমরা পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আছে সেটা কি কমপ্লিট করতে পারবো কিনা সেটা তো দেখতে হবে, তাছাড়া মনে হবে একটা আজাইরা প্র্যাকটিস চলতেছে, তো মিনিংলেস লাগবে। আর আমরা তো আবার ফলাফলে বিশ্বাসী কোনো কিছু শেখার থেকে, কারণ আমরা যদি ফল না দেখি এই জায়গায় ওই জায়গায় পরীক্ষায় কোশ্চেন আসছে, তাছাড়া তো আর ভালো লাগবে না, তাই না? ওইটা দেখলে ব্যাপক ইন্সপিরেশন আসবে, যদিও সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে ইন্সপিরেশন কত। তো এই সেন্টেন্সের অর্থ ইট ম্যাটার্স লিটল টু মি, আর তারপরে ওয়েদার দেওয়া আছে। তো এইটা এই টাইপের সেন্টেন্স ইট ম্যাটার্স লিটল টু মি, এগুলোর মিনিং এরকম যে আমার খুব একটা যায় আসে না, ইট ম্যাটার্স লিটল টু মি, এটা আমার কোনো কিছু যায় আসে না। তো এই যায় আসে নার সাথে পরে আপনি একটা ক্লজ লাগাই দিবেন ওয়েদারের পরের পার্টে, তো ওই ক্লজটা লাগাইলে এটার সাথে অর্থ সামঞ্জস্য হবে। আপনি সারাদিনই এমন অনেক কিছুই বলেন, আমার কোনো কিছু যায় আসে না, যাও তুমি মরোগা, এই টাইপের। তো ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার ইউ ফেইল ইন দ্য এক্সাম, আমরা অ্যাগ্রেসিভ সেন্টেন্স লিখলাম না। ওকে, ফেইল ইন দ্য এক্সাম। তো কেউ একজন বলতেছে তুমি যদি ফেল করো আমার কিছু যায় আসে না, তো এমন সেন্সে এইরকম। তো আপনি জাস্ট ইট ম্যাটার্স লিটল টু মি এই টাইপের একটা সেন্টেন্স পরের পার্টটা আপনি লাগাই দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এটাও আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইট ম্যাটার্স লিটল টু মি হোয়েদার ইউ ইট অর নট, তুমি খাও আর না খাও আমার কোনো কিছু যায় আসে না। তো এরকম কথা কিন্তু আমরা প্রতিদিনই বলি, কিন্তু কখনোই ভাবি না যে আসলে এমন এমন হতে পারতো। নেক্সট, অনেক ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি, এটা আসে পরীক্ষাতে। ওকে, তো চলেন আমরা এটা একটু দেখি। তো এটা হচ্ছে প্রিটেন্ড এই টাইপের গুলো। তো আমি নোট দিয়ে রাখছি, সেটা আগে পড়েন। তো নোটে লেখা আছে যে প্রিটেন্ডেড, টকড, অ্যাক্টেড, বিহেভড। তো প্রিটেন্ডেড শব্দের অর্থ কি করা? ভান করা, ভান। টকড মানে কথা বলা, অ্যাক্টেড মানে আচরণ করা, আর বিহেভ মানে আচরণ করা। আর এর যে কনজাংশনটা থাকবে সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তো আপনাকে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগের যে ভার্বটা আছে ওইটাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখেন এই যে সেন্টেন্সটা আমি দিয়ে রাখছি একটা, অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন, যেন। আর তার আগে দেখেন লেখা আছে বি প্রিটেন্ডেড, বিহেভড, টকড, যে কোনোটাই হতে পারে, অথবা অ্যাক্টেড। তো মিনিংটা হচ্ছে সে এমন আচরণ করলো, সে এমন ভান করলো যেন সে অনেক এরকম। কিন্তু এর পরের যে বাক্যটা আসবে সেটা হবে কি, আসলে ও ওইটা না, এমন ভান করলো কিন্তু সে ওইটা না, এরকম মিনিং আসবে। যেমন আপনি বলতে পারেন সে এমন ভান করলো যেন সে দেশের প্রেসিডেন্ট, এরকম। সে এমন ভান করলো যে সে সব জানে, সে এমন আচরণ করলো যেন সে এই বিষয়টা জানেই না, এরকম একটা। তাহলে এটা কি এক ধরনের সত্য ব্যাপার নাকি কাল্পনিক ব্যাপার স্যাপার চলে? তাহলে প্রথমে প্রিটেন্ডেডটা আমরা লিখি। তো আপনি মনে রাখবেন অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগেরটা পাস্ট আছে না প্রেজেন্ট আছে? যদি অ্যাজ ইফ অ্যাজ দোর আগেরটা কি থাকে? পাস্ট, তাহলে পরেরটা হবে ভাই পাস্ট পারফেক্ট। ওকে, আর যদি আগেরটা প্রেজেন্ট থাকে, প্রিটেন্স, টক্স, অ্যাক্টস, বিহেভস এগুলো থাকে, তাহলে হবে কি পরের পার্ট পাস্ট ইনডেফিনিট। তো এটা মনে রাখতে হবে, এই যে এখানে লিখে দিছি নোটের মধ্যে, এটা এই যে প্রিটেন্স, টক্স, অ্যাক্টস, বিহেভস লেখা আছে। তো তাহলে যে বাক্য দেওয়া আছে প্রিটেন্ডেড, যে বাক্য দেওয়া আছে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ অ্যাজ দো হি, বলেন কি হবে? হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ অ্যাজ দো হি নিউ এভরিথিং, এটা লিখলাম। তো নিউ এভরিথিং লিখলে কি কোনোদিনও কারেক্ট হবে বলেন? কারণ কি আপনাকে কোন টেন্স লিখতে হবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট লিখতে গেলে অটোমেটিক আপনাকে একটা হ্যাড লিখতে হবে। আর নিউ এর পাস্ট পার্টিসিপল কি? নোন, এন ও ডাব্লিউ এন, নোন এভরিথিং থিং। তো এমন, ওকে, এমন সেন্টেন্স, এমন যে কোনো সেন্টেন্স। তো নিচে আমি অনেকগুলো সেন্টেন্স দিয়ে রাখছি, ওগুলো একটু চলেন দেখি। ফার্স্ট সেন্টেন্স দেখেন, হি প্রিটেন্ডস, টক্স, অ্যাক্টস, বিহেভস, যে কোনো একটা ভার্ব এর ভিতরে থাকলে এবার বলেন এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স?
এবার এটা প্রিটেন্স, টক্স, অ্যাক্টস, বিহেভস এগুলো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে পরেরটা কোন টেন্স হবে? পাস্ট। দেখেন সাধারণত হি এর সাথে কিন্তু ওয়ার বসে না, হি এর সাথে ওয়াজ বসে, কিন্তু এখানে অ্যাজ ইফ মানে যেন। তাহলে এটা কি সত্য নাকি এটা একটা কাল্পনিক ব্যাপার? তো এইগুলোকে বলা হয় হাইপোথেটিক্যাল অ্যাক্টিভিটিস। তো হাইপোথেটিক্যাল বা এটা একটা অলিক চিন্তা যেটা সত্য না। তো এই টাইপের চিন্তাতে যদি বি ভার্ব ব্যবহার করে কেউ, তাহলে সব সাবজেক্টের সাথে কি বসবে? ওয়ার। কোথাও ওয়াজ বসবে না, কি বসবে? ওয়ার। আর যদি আপনি এখানে ওয়ার দিতে না চান, বি ভার্ব না ইউজ করতে চান, অ্যাকশন ভার্ব ইউজ করতে চান, এই যে নো এই টাইপের যেটা আর কি বি ভার্ব না, সেই টাইপের ভার্ব ইউজ করতে চান, তখন আপনার ওটার পাস্ট ফর্ম বসবে। দেখেন হি প্রিটেন্স, টক্স, অ্যাক্টস, বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এবার আমরা শুধু নিউ লিখছি। আর উপরের বাক্যে কি আমরা শুধু নিউ লিখছিলাম নাকি হ্যাড নন লিখছিলাম? কারণ কি আগের বাক্যে প্রিটেন্ডেড ছিল আর এবার একটা প্রিটেন্স আছে, এইটাই পার্থক্য। পরের বাক্য দেখেন হি প্রিটেন্ডেড অ্যাজ দো। এবার দেখেন আমি অ্যাজ ইফ এর পরিবর্তে অ্যাজ দো লিখছি। এবার কি প্রিটেন্ড আছে না প্রিটেন্ডেড? তাহলে এবার আমি হ্যাড লিখছি আর ওই যে ওয়ার যেটা ছিল ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। হ্যাড বিন এ প্রেসিডেন্ট। তারপরে বাক্য দেখেন হি অ্যাক্টেড, সে এমন আচরণ করলো অ্যাজ দো হি হ্যাড নন এভরিথিং। এবার আগেরটা শুধু নিউ ছিল, এবার কি লিখছি আমরা? হ্যাড নন এভরিথিং। তো এবার আসছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পক্ষীর মতো ডানা থাকতো। তো এরকম অনেকে বলে না। তো এটার আগে ইফ আছে মানে আপনি কি করবেন? এটা টেন্স খুঁজে বের করবেন। এইটা ভুল করে কিভাবে? বেচারা লাভ দিয়ে করে কি আগে হ্যাড দেখে ভাবে যে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে কি হ্যাড এর পরে আরো একটা ভার্ব আছে ভাই? তো অনেকে আবার ভাববে যে খালি ভাই বলতেছে, বোন বলতেছে না। তো অ্যাকচুয়ালি ভাই রূপক অর্থে বলতেছি সবাইকে। তো এখানে ফ্যাক্ট হচ্ছে হ্যাড একা আছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট না। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি থাকে এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল থাকলে যেটা মেইন ক্লজ বসবে, মেইন ক্লজ ওইটাতে কি থাকবে? মেইন ক্লজে আপনি লিখতে পারেন কুড, মাইট, উড, তারপরে লিখতে পারেন মাইট, যে কোনো একটা, এবং এর সাথে বেস ফর্ম ভার্বের। কোন ফর্ম? বেস ফর্ম। তো আবার যেন এই বেস ফর্মের সাথে এস টেস এগুলো আবার লাগাই দিয়েন না, তাহলে কিন্তু একদম নাশ হয়ে যাবে। তো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড মিনিং কি যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে ওই ভাই ভাবতেছে যে আমি ডাস্টবিনে যায় ময়লা খাইতে পারতাম শান্তি মতো। তো ভাই এরকম লেখেন না, এটা ইলজিক্যাল একটা ব্যাপার স্যাপার। এরকম লেখলে কেমন একটা হয় বলেন? তো আপনাকে নিজেকে কি কাউয়া পাখি ভাবছেন যে যায় ময়লা খাবেন? অবশ্যই অ্যাভেলেবল ময়লা অনেক। তো আমরা ভালো সেন্টেন্স লিখি, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই টু নিউ ইয়র্ক। তো এক ভাই নিউ ইয়র্ক যাবে না, সে আবার বলছে সে গার্লস হোস্টেলে উড়ে যাবে। মানুষের কোথায় কোথায় উড়ে যাওয়ার শখ। তো এটাও আর কি পরীক্ষাতে আসে। টেক ইওর আমব্রেলা লেখা, তো তোমার ছাতাটা নাও। তো এটা লেস্ট থাকবে, এটা লেস্ট যুক্ত। তো লেস্টের সাধারণত আমরা শিখে আসছি যে পাশে ভয় হয়। তো আমি আসলে তখনও মিনিং বুঝতাম না পাশে ভয় হয় মিনিংটা আবার কি। তো এটা এমন না, এটা আসলে কি এই টেক ইওর আমব্রেলা এই পার্টটাতে যে কথাটা বলা হয়েছে, আপনি আমব্রেলাটা নিচ্ছেন একটা কারণে, সেটা হচ্ছে এর পরে যে ঘটনাটা ঘটবে এটা সবসময় আনপ্লেজেন্ট হবে, কি অপ্রীতিকর, সুখকর না আপনার জন্য। তো আপনি ওই অপ্রীতিকর ঘটনাটা আটকানোর জন্যই প্রথমের কাজটা করতেছেন। ওকে, এরকম হতে পারে রিড অ্যাটেন্টিভলি লেস্ট, তাহলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তাহলে আপনি যে ফেল করতেন, তাহলে এটা তো হচ্ছে আপনার জন্য অপ্রীতিকর, এই জন্যই আপনি রিড অ্যাটেন্টিভলি করবেন। তাহলে এটার মিনিং হচ্ছে প্রথম পার্টে যে কথাটা বলা থাকবে এটা যদি আপনি না করেন আপনার জন্য অপ্রীতিকর কোনো কিছু ঘটবে। তো ওই অপ্রীতিকর কোনো কিছু ঘটা বিরত রাখতেই আপনি কি করতেছেন? প্রথমের পার্টটা করবেন। তো এই জন্য এটা হবে কি, দেখবেন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে এগুলো। টেক ইওর আমব্রেলা, লেস্ট, ইউ শুডও লিখতে পারেন, মাইটও লিখতে পারেন, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তো এখানে আমি লিখে দিছি ইউ শুড অর মাইট গেট ড্রেন্সড ইন দ্য রেইন, আপনি বৃষ্টিতে ভিজে যেতে পারেন। ওকে, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি মেইন ভার্ব হচ্ছে গেট। ওকে, এটা মেইন ভার্ব, ড্রেন্সড মেইন ভার্ব না। ওকে, গেট মেইন ভার্ব। নেক্সট পরের বাক্য দেখি। তো আমরা কি হার্ডলিটা আলোচনা করে আসছিলাম না এর আগে? তো দেখেন এখানে আমি লিখে দিছি হার্ডলি থাকলে কি হয়, হোয়েন। তাহলে পরে দেখেন হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, সে স্কুলের জন্য বের হইতে না হইতেই দ্য স্কাই গ্রিউ টেরিবলি ডার্কার। তাহলে দেখেন এই পাশেটা পাস্ট ইনডেফিনিট হবে, তাহলে এই যে গ্রিউ লিখছি আমি,
আর টেরিবলি ডার্ক আর মানে ভয়ানক, কি কালো হয়ে আসলো, অন্ধকার হয়ে আসলো। তো এটা এরকম আপনি পাবেনই আর কি। বাট ফর দিয়ে সেন্টেন্স থাকবে, এটা জেনে রাখা ভালো, কারণ এটা দুই একবার বোর্ডে আসছে। তো কোনো সময় দুর্বলতা নিয়ে আর কি পরীক্ষার হলে যেতে হয় না, যে এটা আসবে না এরকম সেন্সে। জেনে রাখলে অ্যাডভান্টেজ। ধরেন আপনি যুদ্ধ করতে গেছেন, একটা হাতিয়ার এক্সট্রা থেকেই গেল। তো ধরেন অনেক দামি দামি অস্ত্র কিনছেন, কিন্তু বাটুল নিয়ে যেতে ভুলে গেছেন, ওই যে গুলাল নাকি কি জানো এরকম করে মারে আর কি, ওই যে টেনে গাছের ডালের মতো কিছুর সাথে টাইনা মারে ওইগুলো। তো এক সময় আপনি মারামারি করতে গিয়ে দেখছেন যে আপনাকে গুলি খরচ না করে ওটা দিয়ে মারলেই চলতেছে। এরকম আবার তীর নিয়ে গেছেন, আবার পায়ের সাথে চাক্কু নিয়ে গেছেন। তো এগুলো হচ্ছে ট্রেডিশনাল ওয়েপন্স। তো তো কোনো কিছুকে কি ইগনোর করা উচিত? এক সময় গুলি করতেছেন, করতে করতে গুলি খতম হয়ে গেছে, তো দেখলেন যে একজন বেঁচে আছে, তো আরে আপনি মারে দিলেন একটা। অনেকে আবার এই যে হেডশট দিতে অভ্যস্ত, মানে বাবজি খেলে, বাবজি আবার কেউ তো ফ্রিতে ফায়ার করে। তো আমারও মনে চায় মাঝে মাঝে ওকে ধরে নিয়ে এসে ফ্রিতে ফায়ার করি। কল অফ ডিউটি কিন্তু ওর কিসে জানেন, পড়াশোনারটা ওর হচ্ছে কল অফ ডিউটি, কিন্তু ও অন্য ডিউটি পালন করে। কল অফ ডিউটি ভালো বোঝার কারণে ও আর কি মোবাইলের উপরে ডিউটিটা পালন করে। তো বাট ফর এর দুইটা মিনিং আছে, ওকে আমি দুইটা মিনিং নিয়ে আলোচনা করতে। প্রথমের সেন্টেন্স দেখেন, বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন, তোমার সময় মতো ইনভলভমেন্টের কারণে উই কুড নট অ্যাভয়েড দ্য ক্লাস, এটা মিনিং? নাকি তোমার সময় মতো ইনভলভমেন্টের জন্য উই কুড নট অ্যাভয়েড দ্য ক্লাস, এটা মিনিং? এখানে কি কুড নট অ্যাভয়েড দ্য ক্লাস হবে, নাকি এখানে হবে বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন উই কুড অ্যাভয়েড দ্য ক্লাস, এটা মিনিং? না, মিনিং কি জানেন? এই বাট ফর এর মিনিং এখানে হচ্ছে উইদাউট। কি মিনিং? উইদাউট। এই যে দেখেন নিচে আমি নোটে লিখে দিছি, তাহলে দেখেন অর্থ না জানলে কি বিপদে পড়বেন। তাহলে বাট ফর, এক্সেপ্ট ফর, উইদাউট, যে কোনো একটা। তাহলে উইদাউট ইওর টাইমলি ইন্টারভেনশন মানে কি? তোমার সময় মতো সম্পৃক্ততা না থাকলে। ইন্টারভেনশনের মিনিং কি? ইনভলভমেন্ট। আপনি যদি সময় মতো ইনভলভ না হইতেন, কাউকে বলতেছে উই কুড নট অ্যাভয়েড দ্য ক্লাস, আমরা এই মারামারিটা অ্যাভয়েড করতে পারতাম না। সে সময় মতো এসে মধ্যস্থতা করতে পারছেন এবার। তো মিনিং ফ্যাক্ট। আর দ্বিতীয় মিনিং বাট ফর এর এটা, ইফ ইট ওয়ার নট, এটা একটা থার্ড কন্ডিশনালের মতো সেন্স আনবে। ইফ ইট ওয়ার নট ফর, তো এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। এই যে দেখেন বাট ফর মাঝখানে লেখা আছে, তো এখানে প্রথমের অংশ দেওয়া আছে হি উড হ্যাভ প্লেড, অথবা এই প্রথমের অংশটাই ফাঁকা থাকবে আপনার জন্য, যে কোনো এক পার্ট ফাঁকা। তাহলে মিনিং আগে বুঝি। হি উড হ্যাভ প্লেড, সে খেলতো, বাট ফর এ নি ইনজুরি, যদি তার হাঁটুতে ইনজুরি না থাকতো। এখন বলেন ওর হাঁটুতে কি ইনজুরি নাই? আছে, তাহলে কি এখনো খেলতে পারতেছে? তাহলে ওই যে ওই রকম অবস্থা, থার্ড কন্ডিশনালের মতো অবস্থা। থার্ড কন্ডিশনালে কি হইতো? উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই বাট ফরটা মনে রাখবেন এটা, ওকে? তো দেখেন এখানে দুইটা বাট ফর ছিল, একটা বাট ফর মাঝখানে বসছে আর আরেকটা বাট ফর সেন্টেন্সের সামনে। যেটা সেন্টেন্সের সামনে ছিল দেখেন এটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে কি বসে? নাউন। ওই যে দেখেন ইন্টারভেনশনটা হচ্ছে নাউন। আর টাইমলি কি অ্যাডভার্ব ভাই নাকি অ্যাডজেক্টিভ? টাইম না, অ্যাডভার্ব তো না, কারণ ইন্টারভেনশন নাউন, আর নাউনের বর্ণনা দিলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। ওই যে এলওয়াই থাকলে যে অ্যাডভার্ব বলে পাবলিক, এটার ফ্যাক্ট। আর পরের বাট ফর মাঝখানে বসছে, কিন্তু দেখেন পরের বাট ফরও কি একটা প্রিপজিশন সেন্স আছে না? বাট ফর এ নি ইনজুরি, কিন্তু এটার টোটাল সেন্টেন্স এরকম বোঝাচ্ছে যদি তার নি ইনজুরি না থাকে। মিনিং হচ্ছে ইফ হি হ্যাড নট হ্যাড এ নি ইনজুরি। পাস্ট পারফেক্ট হলো না, তাহলে ইফ হি হ্যাড নট হ্যাড এ নি ইনজুরি। পাস্ট পারফেক্টে কি একটা হ্যাড থাকে, আর আরেকটা হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের, এমনটা, ওকে? তো নেক্সট সেন্টেন্স চলেন দেখি। এটা তো জাতীয় সেন্টেন্স, এটা পরীক্ষাতে আসে, জাতীয় সেন্টেন্স। এই যে ম্যানি ডেজ পাস্ট, এবার দেখেন সিন্স যুক্ত ব্যাপার স্যাপার, তাহলে এই সিন্স এখানে অ্যাডভার্ব অফ টাইম প্রকাশ করছে। এবার লক্ষ্য করে দেখবেন সিন্সের আগের সেন্টেন্স সবসময়, তো সিন্সের আগের সেন্টেন্সই আপনাকে সবসময় দেখতে হবে। সিন্সের আগে কোন টেন্স আছে? পাস্ট ইনডেফিনিট। তাহলে মনে রাখতে হবে সিন্সের আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে সিন্সের পরেরটা কোনটা হবে? পাস্ট পারফেক্ট। এটা অলওয়েজ মনে রাখবেন, পাস্ট পারফেক্ট। আর যদি সিন্সের আগেরটা প্রেজেন্ট থাকতো, তাহলে সিন্সের পরেরটা হয়তো কি? পাস্ট ইনডেফিনিট। এই যে এখানে লিখে দিছি, সিন্সের আগেরটা এই যে পাস্ট ইনডেফিনিট, আর পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। আর সিন্সের আগেরটা যদি কি থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট, আর পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। সিন্সের আগেরটা আবার প্রেজেন্ট ইনডেফিনিটও থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, কিন্তু সিন্সের পরেরটা অলওয়েজ কি হবে? পাস্ট ইনডেফিনিট। আর সিন্সের আগেরটা যখন পাস্ট ইনডেফিনিট, তখন পরেরটা কি? পাস্ট পারফেক্ট। এই তো,
তাহলে এটা তো আপনারা অনেকবার শুনছেন। মেনি ডেজ পাস্ট সিন্স কোন টেন্স লিখবো আমরা? পাস্ট পারফেক্ট। আগেরটা পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে কি লিখবো? পাস্ট পারফেক্ট। তাহলে আপনারা তো এরকম জাতীয় সেন্টেন্স লেখেন, সেটা হচ্ছে উই হ্যাড মেড, আমাগো দেখা হয়ে গেছে, মেলা দিন হয়ে গেল। তো আরো সেন্টেন্স লিখতে পারতেন, সিন্স উই হ্যাড স্টাডিড সিরিয়াসলি। এটাই তো বেশি আপনাদের সাথে হয়। বেশিরভাগ স্টুডেন্টই পরীক্ষার আগের 2-3 দিন ব্যাপক পড়াশোনা দেয়, তারপরে ওর আব্বু আম্মু এসে যদি বলে বাবা একটু খা, মা একটু খা, যাও তো ডিস্টার্ব করো না, পড়তেছি দেখতেছো না বাবারে। আর বাকি টাইম আম্মু খাবার দাও না কেন, কে বলি মোবাইলটা ধরছি আম্মু, তাই বকাঝকা করতেছো। মাত্র বন্ধু চিল চিল চিল, আরে পার্টি কালকে, আরে অবশ্যই চলবে চলবে, চিল চিল। কিন্তু পরে যে চিল আসে মাথায় চিল দিয়ে দিবে, তখন আর যাই হোক এগুলো বললেও কেউ বাদ দিবে না, তো চিল। তো ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট এটা অলরেডি আমরা আলোচনা করছি। আর এই যে ব্লেসিং ইজ নট ভ্যালুড, এটা হচ্ছে প্রবাদ টাইপের গুলো এসএসসি লেভেলে আসে। তো এই প্রবাদ গুলোর জন্য আমি মোটামুটি একটা নোট করে রাখছি, ওইটা আর কি আপনাদের দেওয়া থাকবে। কেনিয়ান সব প্রবাদ বাংলা অর্থ এবং ইংলিশ অর্থ দুইটাই দেওয়া আছে ওখানে, তো ওইটাতে আপনি বুঝতে পারবেন। ওকে, নেক্সট সেন্টেন্স, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। তো কি লেখা? আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। এটা কোন কন্ডিশনাল ভাই? আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, স্টাডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল, যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করছি। আর সিন্সেরটা আমি কেবলই আলোচনা করলাম। তারপরে সেন্টেন্স দেখেন তো, সিন্সের আগেরটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তারপরে এর বাক্য দেখেন তো, ইফ আই হ্যাড সিন ইউ, এটা এটা কোন কন্ডিশনাল ভাই? থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল মানে কি? যদি আমি তাকে দেখতাম, আমি অন্য রাস্তা দিয়ে চলে যেতাম। তো যদি আমি তাকে দেখতাম না, যদি আমি তোমাকে দেখতাম, আমি অন্য রাস্তা দিয়ে যাইতাম, এটা কিন্তু কেউ বলবে না। যদি আমি তোমাকে দেখতাম, আমি চেষ্টার মতো তোমার পিছে পিছে যাইতাম। তো এরকম। পরেরটা কোন টেন্সে লিখবেন ভাই? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, আর তার সাথে পাস্ট পার্টিসিপল। তো এই ভাই উত্তর বললো, ইফ আই হ্যাড সিন ইউ আই উড হ্যাভ ফলোড ইউ। তো এমন সেন্টেন্স ভাই। তারপরেরটাতে দেখেন জাস্ট টাইম উল্লেখ করা আছে, ইট ইজ দ্য ইয়ার, সরি, তো এটা 1971 ইজ দ্য ইয়ার ওয়েন। তো এই সময় কি ঘটছিল এটা লিখে দেন। তাহলে এই সময় যে ঘটনা ঘটছে ওটা কি পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স? পাস্ট টেন্স হবে। ওয়েন বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট। তো এরকম সেন্টেন্স। তারপরেরটাও প্রবাদ, ওই যে ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড, যেখানে কি বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধে হয়। এই টাইপের ব্যাপার স্যাপার। তো প্রবাদের জন্য আর কি ওই যে দেখে নিতে হবে আপনাকে, আমি বললাম যে নোটের মতো ব্যাপার স্যাপার করে রাখছি, ওগুলো আর কি। তো সাধারণত নোট নিজে বানালেই ভালো হয়, তারপরেও আপনারা তো অনেক খাটনি করতে চান, তাই আর কি আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। তো পরের সেন্টেন্স, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো ওয়েদার। এটা কিন্তু ন্যারেশন থেকে আসছে। কিরকম সেন্টেন্স? ধরেন আপনি যখন একটা ন্যারেশন করতে দেয়, এরকম সেন্টেন্স, হি সেড টু মি, এমন থাকে। তারপর একটা কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে আর কি মূল সেন্টেন্সটা শুরু হয়। হি সেড টু মি ডু ইউ লাইক ক্রিকেট। তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আপনি যখন ন্যারেশন চেঞ্জ করতে যান, তখন ইন্টারোগেটিভ দুই টাইপের হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। তো এখানে কি দিয়ে আছে? অক্সিলারি ডু। তাহলে আপনি ন্যারেশনে শিখছিলেন, আপনার যদি অক্সিলারি থাকে, আপনি যখন ন্যারেশন করছিলেন তখন অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটাকে আপনি ইফ দিয়ে স্টার্ট করতেন, ওর পরিবর্তে ইফ লাগাই দিতেন। আর ইফ ছাড়াও আপনাকে ওয়েদার লাগানো যাবে, ওয়েদার। তো ইফ এবং ওয়েদার একই জিনিস, আপনি চাইলে ইফ লিখতে পারেন অথবা ওয়েদারও লিখতে পারেন। চলেন এটা চেঞ্জ করে দেখাই এই সেন্টেন্সটাই। হি সেড টু মি ওয়েদার। এবার এই ইউটাকে, হি নাকি মি? হি সেড টু মি ডু ইউ লাইক ক্রিকেট, তাহলে ইউটাকে মি না, তাহলে ওইটা হয়ে যাবে আই।
এবার লাইক প্রেজেন্ট টেন্স আছে, ওটা কি হয়ে যাবে? লাইকড, ওয়েদার আই লাইকড ক্রিকেট। তো এটা অ্যাকচুয়ালি ন্যারেশন ছিল। এখন দেখেন এই সেন্টেন্সের কমপ্লিট পার্ট কি? হি আস্কড মি ওয়েদার আই লাইকড ক্রিকেট, ওয়েদার আই লাইকড কফি, এই টাইপের যে কোনো একটা সেন্টেন্স আপনি লিখে দেন, তাহলে কারেক্ট হয়ে যাবে। আর তারপরের সেন্টেন্স দেখেন, এটা হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, এরকম টাইপের একটা আমরা এর আগে করলাম না, ওইটাতে কি ইফ ছিল না, ইফ আই হ্যাড। আমি ক্লাসে কন্ডিশনালে বলছিলাম হ্যাড যখন সামনে থাকবে ও দুইটা রোল প্লে করবে, একটা হচ্ছে ও ভার্বের রোল প্লে করবে, আর একটা হচ্ছে ও ইফের রোলও প্লে করবে। তাহলে এখানে যদি এই সেন্টেন্স এইভাবে লিখতো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ, এটা আর হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ একই সেন্টেন্স, কোনো পার্থক্য নাই। অনেক ভাই বোন আছে তারা করবে কি, এখানে লাভ দিয়ে যখন হ্যাড দেখবে এবং ও আবারও ভাববে এটা পাস্ট পারফেক্ট টেন্স, থার্ড কন্ডিশনাল ভাববে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স নাকি এখানে শুধু হ্যাড আছে, পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল, তাহলে উড কুডের যে কোনো একটা বসবে আর তারপরে কি বসবে? ভার্বের বেস। তাহলে সেন্টেন্স দেখেন লেখা আছে, তাহলে দেখেন সেন্টেন্স লেখা আছে আই উড অর কুড ফ্লাই টু এ রিমোট মাউন্টেন, আমি দূরবর্তী একটা মাউন্টেনে যাইতাম। তারপরে আবার দেখেন প্রোভাইডেড দেওয়া সেন্টেন্স, এবার এটা দেখেন আগেরটা পাস্ট টেন্স জন্য পরেরটাও পাস্ট টেন্স, তার মানে প্রোভাইডেড দ্যাটের প্রথমটা যে টেন্স থাকবে পরেরটাও ঠিক সেই টেন্স। তাহলে হি কুড হেল্প ইউ, সে তোমাকে হেল্প করতে পারতো, প্রোভাইডেড ইউ লেফট ইউর ব্যাড হ্যাবিটস, এই শর্তে যে যদি তুমি তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে। এটা একটা। এবার পরের বাক্য হার্ডলিটা কি আপনার কমন পড়ছে না? হার্ডলিটা তো এটা দেখেন কমন পড়ছে, হার্ডলির সাথে আপনি কি কনজাংশন লাগাবেন? ওয়েন। তারপরেরটা দেখেন লেস্টেরটাও কি আপনার কমন পড়ছে না? আর পরের বাক্য দেখেন কোনো কমন টমন নাই, দেয়ার আর ম্যানি স্টার্স ইন দ্য স্কাই, জাস্ট আপনাকে এর সাথে অ্যাডজাস্ট করে একটা সেন্টেন্স লিখতে হবে, আকাশে অনেক তারা আছে। আমরা কি বলতে পারবো এরপর? There are many stars in the sky that we cannot count them all, আমরা এদের সবাইকে গুনতে পারবো না। অথবা we don't know the name of we don't know the name of we don't know the name of all the stars, আমরা এরকম ব্যাপার। তারপরে রাকিব উইল সুইম, পরের বাক্য দেওয়া আছে রাকিব সাঁতার কাটবে, তাহলে রাকিব উইল সুইম এটা কি মেইন ক্লজ না? তাহলে ওই পাশেরটা কি ইফ দিবেন না একটা শর্ত, ইফ দ্য রিভার ইজ স্মল, যদি নদীটা ছোট হয়। অথবা এরকমও বলতে পারেন রাকিব উইল সুইম ইফ দেয়ার ইজ এ সুইমিং পুল, এরকম বলতে পারেন। তারপরেরটা দেখেন গ্রেভইয়ার্ড ইজ দ্য প্লেস, গ্রেভইয়ার্ড মানে কি? কবরস্থান। তাহলে এটা কবরস্থান কোন প্লেস বলেন তো? হোয়ার, এখানে হোয়ার দিয়ে লিখতে হবে যেখানে ডেড বডিজ আর বেরিড, বেরিড মানে কি করা? কবর দেওয়া। তো হোয়ার ডেড বডিজ আর বেরিড, যেখানে মৃত দেহগুলোকে সমাহিত করা হয়। তারপরের বাক্যটা তো প্রবাদ, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, মিনিং হচ্ছে ভাগ্যের লিখন খণ্ডানো না যায় অথবা না যায় খণ্ডানো। তো হোয়াট ইজ লট, লট মানে ভাগ্য, এটা মনে রাখবেন। ওকে, তো চলেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন দেখব, ঠিক আছে? তো আমাদের মোটামুটি এতক্ষণ প্র্যাকটিস শেষ, এবার আমরা কি করব? বোর্ড কোশ্চেন গুলো দেখে আমরা জাস্ট মিলাবো, সলভ করব না, কারণ কি অলরেডি আমরা যা শিখছি ওইটা আমাদের সাথে মেলে কিনা সেটা দেখবো। ওকে, তো ফার্স্টে যে বোর্ডটা আমরা পাইছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। তো তো এখন আমরা বোর্ড কোশ্চেনের সলভিংটা দেখব, এতক্ষণ যা আলোচনা হইলো ওইটা থেকে আমরা কতগুলো আর কি পারি সেটা দেখব। তো ফার্স্টেই আমরা ঢাকা বোর্ড 2023 দেখতে পাচ্ছি। ফার্স্ট সেন্টেন্স, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো ইন্টারমিডিয়েটের একটা ফ্যাক্ট থাকে যে প্রথমের একটা অংশ দেওয়া থাকে, যার কারণে আর কি পরের পার্টটাতে আর কি আইডিয়া পাওয়াটা অনেক সহজ হয়ে যায়, যেটা এসএসসি তে থাকে না। তো দেখেন ইফ ইউ মেইনটেইন অনেস্টি, এটা কি কমন পড়ছে ভাই? কোন কন্ডিশনাল এটা? মেইনটেইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না, ফার্স্ট কন্ডিশনাল না, তাহলে পরেরটাতে আপনি কি লিখবেন? উইল, মে, ক্যান, এগুলো দিয়ে। তাহলে ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি অনেস্টি মেইনটেইন করো তাহলে কি করতে পারবা? ভালো সেন্টেন্স বলেন। You can lead
13 আ পিসফুল লাইফ কি peaceful life. তো এই যে লজিক্যাল সেন্টেন্স লিখবেন ওকে দেখেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি ইউ ক্যান লিড আ পিসফুল লাইফ তাহলে অনেস্ট যে ও অনেক শান্তিতে থাকে না এরকম ফ্যাক্ট তাহলে দেখেন এটা আমাদের ওই পড়া থেকে কমন পড়ছে পরেরটা দেখেন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে তাহলে এই রিলেটেড সবকিছু কি হবে ইংলিশ তাহলে দেখেন এখানে উইশের ব্যাপারটা আসছে উইশ নিয়ে মনে হয় আমরা আলোচনা করছিলাম না এনিহাও উইশ বাদ পড়ে গেছে তো আমি উইশ বলে দিচ্ছি ভাই দেখেন উইশ মানে কি আই উইশ মানে এমন যদি হতো এরকম ব্যাপার স্যাপার তো উইশ 3 টাইপের কর্মকাণ্ড নিয়ে আসে একটা উইশ দ্বারা যদি আপনি পরের পার্টে হওয়া কোনো কিছু বুঝাইতে চান যে এমন হয় যদি আমি যদি আই উইশ আমি এটা হইতাম তাহলে ওই সেন্টেন্সে আপনাকে ওয়ার লিখতে হবে কি লিখতে হবে ওয়ার হি থাকলে ওয়ার হবে কোনো নাম থাকলে ওয়ার হবে দে থাকলে ওয়ার হবে আই থাকলে ওয়ার হবে একটা আর যদি আপনি চান যে না আমি থাকা বুঝাবো যে আমার এইটা আছে ওইটা আছে তো সেক্ষেত্রে আপনাকে হ্যাড লিখতে হবে এক্সাম্পল বলবো আমি তারপরে যদি আপনি বলেন না আমি কোনো কিছুর সামর্থ্য বুঝাবো কোনো কাজ করা বুঝাবো অ্যাকশন ভার্ব দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে একটা কুড আর তারপরে ভার্ব ভার্বের অবশ্যই বেস বসবে চলেন তিনটার এক্সাম্পল দিই আই উইশ আই ওয়ার এ কিং তাহলে কি আমি যদি রাজা হইতাম তাহলে এটা কি সম্ভব হাইপোথেটিক্যাল না তাহলে আই উইশ দ্বারা সব হাইপোথেটিক্যাল বা কাল্পনিক বোঝায় তারপরে আই উইশ আই হ্যাড এ প্যালেস 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 মানে কি প্রাসাদ তাহলে এটা থাকা বুঝাইছে অথবা আপনি আর বাইক টাইক কেনার টাকা নাই আপনি বলতেছেন আই উইশ আই হ্যাড এ রয়্যাল এনফিল্ড ওকে তারপরেরটা আমরা সামর্থ্য প্রকাশ করব আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড তাহলে এবার কি সামর্থ্য বুঝাইছে না ফ্লাই কি অ্যাকশন ভার্ব না তাহলে আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড তো দেখেন 3 টাইপের আমরা অ্যাক্টিভিটিস পাইছি একটা হচ্ছে হওয়া বুঝাইলে ওয়ার উইশ দ্বারা থাকা বুঝাইলে হ্যাড আর অ্যাকশন ভার্বের ক্ষেত্রে সামর্থ্য বুঝাইলে কুড এবং তারপরে ভার্ব এখানে কি আমরা উড়া টুরা এগুলো বলবো নাকি বলছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ I could speak English fluently. Okay, I could speak English fluently. এরকম নেক্সট ইট ইজ লং টাইম কমন পড়ে গেছে ভাই সিন্সের আগেরটা কোন টেন্স আছে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে পরেরটা কি হবে পাস্ট ইনডিফিনিট ওকে নেক্সট তারপরের বাক্য ভাই হি টক্স টু মাচ সে অনেক বেশি কথা বলে while doing his work তার কাজ করার সময় এখানে এটা প্লেন সেন্টেন্স এখানে জাস্ট দেখেন আই ডোন্ট লাইক পিপল আমি ওইসব লোকদের পছন্দ করি না যারা তাহলে এই যারা দিয়ে এটা কি হু দিয়ে আমরা ক্লাস করছি না অ্যাডজেক্টিভ ক্লজ হু টক টু মাচ ওকে তাহলে এই যে দেখেন কত সোজা ব্যাপার স্যাপার পরেরটা দেখেন দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি নো সুনার হ্যাড কি ভাই কমন পড়ে গেছে No sooner had he got a piece of loaf মানে এক টুকরা ব্রেড পাইছে on the road than কি করছে সে on the road then he started eating it impatiently অধৈর্যের মতো তার মানে কি অনেক দিন খায়নি এরকম ভাবে সে খাইতে শুরু করছে ওকে তো ওই যে এখানে গ্রাস করা অর্থ দিলে সবচেয়ে ভালো হতো ডেভার মানে গ্রাস করা ওকে নেক্সট সেন্টেন্স দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক হি ইজ ওয়াকিং স্লোলি তাহলে এটা কি সে ধীরে হাঁটতেছে এবার লেস্ট হবে না লেস্ট হি মাইট অর শুড ফল ডাউন পরের বাক্য দেখেন স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্লাইন্ডলি একটা স্টুডেন্টের না বুঝে কোনো উত্তর অন্ধের মতো মুখস্থ করা উচিত না এবার দেখেন এটা আপনাদের কমন পড়ছে ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং যদি সে উত্তরটা মুখস্থ করে না বুঝে তাহলে মেমোরাইজেস কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এটা কোন কন্ডিশন হলো ফার্স্ট তাহলে এর পরেরটা কি হবে will can may তাহলে আপনি এটা কি লিখতে পারেন if he memorizes the answer without knowing the meaning he
will not be able to apply it in the exam, অথবা he will not be able to answer all the question, অথবা he will not be skillful, অথবা he will not be skilled, সে দক্ষ হবে না। পরের সেন্টেন্স, corruption is the main hindrance to the development of our country. hindrance মানে বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা। it is high time, তাহলে ভাই হাই টাইমের ব্যাপারটা কি? আগের কন্ডিশন, আগের যেগুলো ক্লাস ছিল ওগুলোতে আলোচনা করছিলাম, আজকে বলি নাই, তারপরেও বলতেছি। হাই টাইমটা এমন একটা মিনিং প্রকাশ করে, অনেকে মনে করে এটাই উপযুক্ত সময়, কিন্তু তারপরে যে পাস্ট টেন্স হবে এটা আর মিলাইতে পারে না। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। তো চিন্তা করেন, এটা আবার এটাই উপযুক্ত সময়, আবার পাস্ট ইনডিফিনিট কেন? এটা আমি বলছিলাম যে এটা ওই সব ক্ষেত্রে ব্যবহার হয় তো যখন কোনো একটা কাজ আরো আগে হওয়ার কথা থাকে, কিন্তু ওইটার সময় পার হয়ে গেছে অনেকখানি, তো এটা আরো আগে হইলে ভালো হইতো। তো ওই সিচুয়েশন গুলোর ক্ষেত্রে হয়, যেমন আপনি ধরেন ঘুমাইতে যাওয়ার কথা 10টায়, তো ধরেন আপনার বাসাতে আমি গেছি, গিয়ে দেখি আপনি 1টা পর্যন্ত ফোন চাপতেছেন, আমি বলতেছি ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু বেড। তার মানে কি আপনার তো আরো আগে ঘুমাইতে যাওয়ার কথা, এখনো যান নাই কেন? যান ঘুমান, এই মিনিং। তাহলে বলেন তো, করাপশন যে প্রধান প্রতিবন্ধকতা একটা দেশের উন্নয়নের জন্য, তাহলে এটা হাই টাইম কি করা? ইট ইজ হাই টাইম উই কন্ট্রোল ইট। তাহলে কি এটা এখন কন্ট্রোল করার কথা নাকি আরো আগে? দ্যাটস ওয়াই এটা পাস্ট হয়েছে ভাই, মনে থাকবে। এটা ক্লজ লিখতে হবে এখানে। পরের সেন্টেন্স, হ্যাড আই আর্নড ইনাফ মানে কি কমন করছে ভাই? কোন কন্ডিশনাল দেখেন তো? থার্ড। এই হ্যাড কিসের কাজ করবে? ইফ এর আরেকটা হ্যাড এরও, তাহলে এরপরে কি একটা ভার্ব আছে না, আর্ন, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে কি হবে? উড, কুড। তারপরের সেন্টেন্স দেখেন, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা। আমার ভাই কই থেকে আসবে? ঢাকা থেকে রাজশাহী। সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ এ ভিউ টু। বলেন উইথ এ ভিউ টু কি একটা প্রিপজিশন না? রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসের মধ্যে বলছিলাম, প্রিপজিশনের পরে কি বসে? জিরান্ট। তাহলে আপনি লিখে দেন আপনি কেন স্টেশনে যাবেন? উইথ এ ভিউ টু রিসিভিং হিম। তাহলে এই যে লিখে দিলেন রিসিভিং হিম, তো এটাই আপনার জিরান্ট হয়ে গেল, প্রিপজিশনের পরে জিরান্ট। তো এই যে ঢাকা বোর্ডের কোশ্চেন তো সব দেখলেন, এবার পরের বোর্ডগুলো আমরা জাস্ট দেখবো, কোনো আর কি ডিটেলস ডিসকাস করবো না, খালি দেখবো কমন পড়ছে নাকি। লেখা আছে দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়েস্টারডে, ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, তাহলে এটা কোন কন্ডিশনাল ভাই? তো এই প্রথম সেন্টেন্সে দেখেন ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে ওই পাশে আপনি কি লিখবেন? উড হ্যাভ, কুড হ্যাভ, তারপরে একটা এই বাক্যের সাথে মিল রেখে, তাহলে দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়েস্টারডে, অল্প রেইন হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি we couldn't have attended the meeting, we couldn't have attended the class অথবা attended the meeting। তারপর এটা দেখেন দো জাঙ্ক ফুড লুক অ্যাপেটাইজিং, তাহলে এই দো কি সাবঅর্ডিনেট ক্লজ না একটা? আর তাহলে পরে আপনাকে একটা মেইন ক্লজ লিখে দিতে হবে না, যেটা কি এমন হবে ওই যে কানেক্টরের ক্লাসের মধ্যে বলছিলাম কন্ট্রাস্টিং আইডিয়া প্রকাশ করছে। তাহলে দো জাঙ্ক ফুড লুক অ্যাপেটাইজিং মানে অনেক লোভনীয় লাগে দেখতে, তাহলে কি? বাট এটা কি ভালো? কিন্তু বাট দিতে পারবেন আপনি না, কারণ দো দেওয়াই আছে, শুধু লিখতে হবে ইট ইজ নট হেলদি। দো জাঙ্ক ফুড লুকস অ্যাপেটাইজিং, ইট ইজ নট হেলদি, উই শুড অ্যাভয়েড দেম। তারপরটা দেখেন অপরচুনিটি ডাজন্ট অলওয়েজ কাম, ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট। এবার বলেন তো কমন পড়ছে না প্রোভাইডেড দ্যাট? এবার কোন টেন্স আছে? উড হ্যাভ সাকসিডেড, তাহলে এই পাশে একটা পাস্ট পারফেক্ট হবে না? provided that you had worked hard, opportunities doesn't always come, you would have succeeded in life provided that you had worked hard। অথবা যদি আপনি opportunity সাথে সেন্টেন্স মিলাইতে চাইতেন তাহলে এমন হয়তো provided that you had met the, তো এটা আপনি লিখতেন you had utilized the opportunity, যদি তুমি সুযোগটা কাজে লাগাইতা। তারপরটা দেখো the old man is very weak, এটা অলরেডি কমন, ওই যে লিস্টের আগের বোর্ডেই ছিল। তারপরটা দেখো the amount of waste is growing, মানে আবর্জনার পরিমাণ বাড়ছে rapidly all over the world,
and polluting the environment. তারপর it is high time, একটু আগে আলোচনা করে আসলাম না, এরপরে কোন টেন্স হবে হাই টাইমের? পাস্ট ইনডেফিনিট টেন্স। এটাই উপযুক্ত সময় বললেন যে আই উইশ এরটা কি কমন পড়ছে ভাই? আই উইশ, এই দেখেন পরের টুকুর সাথে মিলান আগে, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, তাহলে আই উইশ আই ওয়ার এ পোয়েট। নেক্সট, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উই নিড টু লার্ন ইট অ্যাজ, তাহলে এটা দিয়ে কি আপনি একটা ক্লজ লিখবেন না, যেহেতু অ্যাজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উত্তর তো আগের পার্টে দেওয়া আছে, তাহলে অ্যাজ ইট ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড টু কমিউনিকেট, সারা পৃথিবীব্যাপী এই ভাষা ব্যবহার করা হয় কি করার জন্য? যোগাযোগ করার জন্য। তারপর এটা দেখেন, কিরণ গট এ ফরেন স্কলারশিপ, শি ওয়াজ সো হ্যাপি, তাহলে এই হ্যাপির ফলাফল আপনি দ্যাট দিয়ে লিখবেন, এটাও আমরা কানেক্টরের ক্লাসের মধ্যে পড়ছিলাম। তাহলে শি ওয়াজ সো হ্যাপি দ্যাট সে এতই হ্যাপি ছিল যে she could not express it in words, সেটা বলে বোঝাইতে পারতেছিল না। It was my first lecture, I was too nervous, এই যে টু বলছিলাম, নার্ভাসনেস এর ফল কি? I was too nervous to speak, তার মানে কি আমি এতই নার্ভাস ছিলাম যে আমি ভালোভাবে কথা বলতে পারতেছিলাম না। Too nervous to speak নরমালি, তাই না? নেক্সট সেন্টেন্স, ম্যানার্স ডিফাইন এ ম্যান, মানে ম্যানার্সই একটা মানুষকে সংজ্ঞায়িত করে। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন হু ইজ ওয়েল ম্যানার্ড, এই যে এগুলো তো আপনি এমনি পারবেন। এটা ছিল, এই ছিল হচ্ছে বোর্ড অ্যান্ড লাস্ট বোর্ড ভাই, কুমিল্লা বোর্ড। খালি দেখবো, দেয়ার ইজ এ ওয়াইজ সেইং দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড, প্রবাদ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তারপর একটা দেখেন, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, একদম সোজা, উই ক্যান সাকসিড ইন লাইফ, তাই না? অথবা উই ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। তারপরের বাক্য দেখেন, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি, তার মানে আমার ইয়াঙ্গার ব্রাদার আমাকে অনেক বেশি পছন্দ করে। হোয়েন এভার আই গো আউট, যখনই আমি বাইরে যাই, হি ওয়ান্টস টু গো উইথ মি, তাই না? তারপরে সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স দেখেন, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, মানে অনেক নদী আশীর্বাদ স্বরূপ বাংলাদেশ পাইছে। ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও, উই ডু নট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন, তো মিনিং কি? বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, তো বাংলাদেশের প্রকৃতি প্রদত্ত অনেক কি আছে? নদী আছে, তা সত্ত্বেও আমরা কি করতে পারি না? ডু নট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন বিকজ দ্য রিভার্স হ্যাভ অলরেডি কি লস্ট ইটস শেপ, এটা তার অ্যাকচুয়াল যে শেপ ছিল এটা হারাইছে। পরের সেন্টেন্স, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, এটা কোন কন্ডিশনাল? if we এটা হলো ফার্স্ট কন্ডিশনাল, we cannot be successful in life, অথবা if we lose the morning hours of life we will not, অথবা we cannot complete our work timely, এই টাইপের। নেক্সট, I can't recall his name, আমি তার নাম মনে করতে পারতেছিলাম। It is long since, কমন পড়ছে না? তো এটাও কমন। তারপরে দেখেন, the poem dash is too difficult, তো এই বাক্যটার আসলে ব্ল্যাঙ্ক এখানে হবে, that poem is too difficult to understand, বোঝাটা কঠিন। The teacher told us to listen to him very carefully. Next, my childhood was full of joys and happiness. Would that মানে এমন যদি হতো, ওই যে গান আছে আমি পাখির মতো, ওরকমই লিখে দিবেন। My childhood was full of joys and happiness. Would that I could enjoy my childhood again, এই টাইপের সেন্টেন্স। তো এখানে এই যে would that I could, এই টাইপের বসবে। We met a strange person, আমরা একটা অপরিচিত ব্যক্তির সাথে আমাদের দেখা হয়েছিল। while দিয়ে আপনি একটা সেন্টেন্সও লিখতে পারেন, আর while দিয়ে জিরান দিয়েও লিখতে পারেন। while passing ভালো লাগতেছে না। while roaming মানে ঘুরে বেড়ানো।
roaming around the village, around the village। তারপরে দেখেন would you mind, এটা সবচেয়ে সোজা, জাস্ট জিরান বসাবেন। would you mind giving me a glass of water, I am very thirsty। তো এই ছিল কমপ্লিটিং সেন্টেন্সের ফ্যাক্টর, এগুলো আসলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটাতে ভালো করবেন। ওকে, ঠিক আছে, মোটামুটি হয়তো কিছুটা আইডিয়া দিতে পারছি আর কি, এই অল্প স্বল্প বুদ্ধি নিয়ে আর কি কোনো রকম বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে আর কি। ওকে, শুধু গুড ডে।